বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে? বাংলাদেশ কি দুর্ভিক্ষের দিকে যাচ্ছে? খুব দ্রুত গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, খুব দ্রুত। আমেরিকা ও ভারতের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি। লুটতরাজ ও বিশৃঙ্খলা বন্ধে ব্যবস্থা নিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি সেনাবাহিনীর প্রধানকে বলবো উনি যেন লিডিং রোল নিয়ে এখনই এবং এই মুহূর্তে। আমি একটা জরিপ করেছিলাম, সেখানে সর্বোচ্চ ভোট পেয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ পেয়েছে 56% ভোট। দ্বিতীয় স্থানে আছে জামায়াতে ইসলাম, তারা পেয়েছে 20% ভোট। দর্শক, এই মুহূর্তে শেখ হাসিনাকে ক্ষমতায় চাইছে সাধারণ জনগণ। ইতিমধ্যেই একটি জরিপ করেছেন সাংবাদিক মাসুদ কামাল, সেখানে শেখ হাসিনাকে ক্ষমতায় চাইছে সাধারণ জনগণ। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবার গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সাধারণ জনগণ রাস্তায় নামবে ইউনূসের বিরুদ্ধে। সেই বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি সরাসরি সেনাপ্রধানকে যে নির্দেশ দিয়েছেন তা শুনলে আপনি অবাক হবেন। রাষ্ট্রপতির বক্তব্যটি আমরা শুনব। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তিনি প্রকাশ্য বক্তব্য দিয়েছেন। না টেনে দেখতে থাকুন, একটি লাইক করে। বাংলাদেশ কি দিন দিন গৃহযুদ্ধের পথে যাচ্ছে নাকি দুর্ভিক্ষের পথে যাচ্ছে তা নিয়ে এবার খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সালাউদ্দিন। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিও ফুটেজগুলো দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, ভিডিওতে আজকে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না। সরাসরি আজকে আমরা চলে যাব সালাউদ্দিনের কাছে, আর তার কাছ থেকে আজকে আমরা শুনবো বাংলাদেশ কি সত্যি সত্যি গৃহযুদ্ধের পথে যাচ্ছে। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সালাউদ্দিন। আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কনসার্ন হচ্ছে যে বাংলাদেশ কি ইসলামিক বিপ্লবের জন্য এই উপদেষ্টারা প্রস্তুতি নিচ্ছে, এই তিন উপদেষ্টা প্রস্তুতি নিচ্ছে? বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে? বাংলাদেশ কি দুর্ভিক্ষের দিকে যাচ্ছে? আজকে বাংলাদেশের মানুষের মনে এবং আন্তর্জাতিক মহলে এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে এবং সবাই এই বিষয়টি নিয়ে কনসার্ন। কারণ বাংলাদেশে ইসলামী বিপ্লবের নামে গৃহযুদ্ধ করতে চায় এই অবৈধ সরকারের তিন উপদেষ্টা, এবং ইসলামী বিপ্লবের জন্য এই তিন উপদেষ্টা আসিফ, নাহিদ, মাহফুজ এবং এই সমন্বয়করা কাজ করে যাচ্ছে সারা বাংলাদেশে এই ইসলামিক বিপ্লব কায়েম করার জন্য। তাহলে তারা যদি সেই ইসলামী বিপ্লব কায়েম করতে চায় তাহলে দেশ কি গৃহযুদ্ধের দিকে যাবে? দেশে কি দুর্ভিক্ষে দেখা দিবে? অবশ্যই দেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে এবং দেশে দুর্ভিক্ষ দেখা দিবে। দেখুন, আপনারা একটি জিনিস চিন্তা করে দেখুন যে 5ই আগস্টে যে এই আসিফ, নাহিদ এবং মাহফুজ এই জঙ্গিরা যেই সশস্ত্র বিপ্লবের ডাক দিয়েছিল সরকারের বিরুদ্ধে, তখন এই সশস্ত্র বিপ্লবের ডাকটা কার বিরুদ্ধে দিয়েছিল? কাদের বিরুদ্ধে দিয়েছিল? এই সশস্ত্র বিপ্লবের ডাকটা কিন্তু দেওয়া হয়েছিল সেনাবাহিনীর বিরুদ্ধে। কারণ তখন বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য দায়িত্ব কাদের উপরে ছিল? তখন বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য দায়িত্ব ছিল সেনাবাহিনীর উপরে। যেহেতু কারফিউ দেওয়া ছিল, সেনাবাহিনীর উপরে সে দায়িত্ব দেওয়া ছিল। তাহলে তারা যে 5ই আগস্ট যে ইসলামী বিপ্লবের সশস্ত্র বিপ্লবের ডাক দিয়েছিল এবং তারা যে যুদ্ধ ঘোষণা করেছিল, তাহলে সেটি কার বিরুদ্ধে সেই যুদ্ধ ঘোষণা করা হয়েছিল? সেই যুদ্ধ ঘোষণা করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে। কারণ সেনাবাহিনী তখন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা দায়িত্বে নিয়োজিত ছিল। এখন এই উপদেষ্টারা চাচ্ছে, 3 জন উপদেষ্টা এবং সমন্বয়কারীরা চাচ্ছে যে বাংলাদেশে একটি ইসলামিক বিপ্লব ঘটাবে। মানে তার মানে হচ্ছে ইসলামিক বিপ্লব মানে হচ্ছে যে সেনাবাহিনীর সাথে সংঘাত, সংঘর্ষ
অনিবার্য। তারা যদি বাংলাদেশে এই জঙ্গি উপদেষ্টা আসিফ নাহিদ মাহফুজ এবং এই যে সমন্বয়করা, তারা যদি বাংলাদেশে ইসলামিক বিপ্লব ঘটাতে চায়, তাহলে এখনো যদি সংঘাত হয়, তাহলে সেই সংঘাতটা কার সাথে হবে? সেই সংঘাতটা অবশ্যই হবে সেনাবাহিনীর সাথে। আর সেই সেনাবাহিনীর সাথে যদি সেই সংঘাত হয়, তারা যদি ইসলামিক বিপ্লব কায়েম করতে যায়, আর সেনাবাহিনীর কোনো অংশ যদি সেই বিপ্লবকে যদি সমর্থন করে, তাহলে পুরা সেনাবাহিনী, বাংলাদেশের যে সেনাবাহিনী, তাহলে সেটা পুরা সেনাবাহিনীকে একটি উগ্রবাদী তকমা পাবে। আর বাংলাদেশের পুরা সেনাবাহিনী যদি উগ্রবাদী তকমা পায়, এই ইসলামিক বিপ্লবের এদেরকে নিয়ে যদি সহযোগিতা করার কারণে যদি পুরা সেনাবাহিনী যদি ইসলামিক উগ্র জঙ্গিবাদী তকমা পায়, তাহলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সহ সকল আন্তর্জাতিক সংস্থা থেকে সেনাবাহিনীকে এই উগ্রবাদের সমর্থনের দায়ে, এই জঙ্গিবাদের সমর্থনের দায়ে, এই উগ্রবাদের সংশ্লিষ্টতার দায়ে এই জাতিসংঘ সহ সমস্ত শান্তিরক্ষা মিশন থেকে কিন্তু, আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশন থেকে কিন্তু সেনাবাহিনীকে ফেরত পাঠানো হবে। আর যদি সেই কাজটি করা হয়, তাহলে বাংলাদেশে এই গৃহযুদ্ধ কেউ ঠেকাতে পারবে? বাংলাদেশে সেই গৃহযুদ্ধ কোনোভাবেই ঠেকানো সম্ভব হবে না। তাহলে এখন এই সেনাবাহিনীর উচিত হবে যে এই 3 উপদেষ্টা এবং সমন্বয়করা যে কথাগুলো বলছে, সে প্রত্যেকটি কথা এবং বক্তব্য খতিয়ে দেখা, যে তারা কি করছে, তারা কি করতে যাচ্ছে এই দেশে, এবং সেনাবাহিনীর কোন কোন সদস্যরা তাদেরকে সমর্থন যোগাচ্ছে, কোন অংশটুকু সমর্থন যোগাচ্ছে এই ইসলামিক বিপ্লব বাংলাদেশে সংগঠিত করার জন্য। এটি সেনাবাহিনীর এখনই খতিয়ে দেখা উচিত। আর যদি সেনাবাহিনী যদি সেটি খতিয়ে দেখতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষ অনিবার্য। এবং বাংলাদেশের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে অবশ্যই শান্তিরক্ষা মিশন সহ সকল আন্তর্জাতিক সংস্থা থেকে তাদেরকে ফেরত পাঠানো হবে, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, তাদেরকে আর ওখানে নেওয়া হবে না। এখন এই উগ্রবাদী, এই জঙ্গি আসিফ নাহিদ এবং সমন্বয়করা চাচ্ছে যে একটি উগ্রবাদী ইসলামী জঙ্গি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে। এখন বাংলাদেশ সেনাবাহিনীর কাছে প্রশ্ন, বাংলাদেশের সেনাবাহিনীকে বলতে চাই যে আপনারা কি বাংলাদেশকে জঙ্গিবাদের রাষ্ট্রের দিকে নিয়ে যাবেন? বাংলাদেশকে জঙ্গিবাদে সহযোগিতা করবেন, না বাংলাদেশকে শান্তিতে বাংলাদেশের মানুষকে বসবাস করতে দিবেন? বাংলাদেশকে কি দুর্ভিক্ষের দিকে নিয়ে যাবেন, না বাংলাদেশকে রক্ষা করবেন? আপনারা যে আসিফ নাহিদ এবং মাহফুজ যে ইসলামিক বিপ্লবের দিকে দেশটাকে নিয়ে যেতে চাচ্ছে, আপনারা কি সেটাকে সমর্থন করবেন? আপনাদের মধ্য থেকে কেউ কি তাদেরকে সমর্থন করছে, তাদেরকে সাহায্য করছে বাংলাদেশে ইসলামিক জঙ্গি বিপ্লব হতে? সেটা আপনাদের এখনই খতিয়ে দেখা উচিত। কারণ হচ্ছে সারা বাংলাদেশের মানুষের মনে কিন্তু এখন প্রশ্ন আসছে যে বাংলাদেশে এখন হচ্ছেটা কি। বাংলাদেশের মানুষ কিন্তু অস্থির, বাংলাদেশের মানুষের কিন্তু আজকে কেউ কিন্তু আজকে শান্তিতে নেই। বিভিন্ন ফেসবুকের কল্যাণে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি নিউজ ভেসে বেড়াচ্ছে যে পাকিস্তান থেকে একটি জাহাজ আসছে, সে জাহাজের মধ্যে কন্টেনারে করে কি আসছে, সেটি যেমন 10 ট্রাক অস্ত্রের মতো এরকম কোন অস্ত্রের ভান্ডার আসছে কিনা, সেটিও বাংলাদেশ সেনাবাহিনীকে খতিয়ে দেখতে হবে। যদি এই জাহাজ এসে থাকে, তাহলে এই জাহাজে করে কি আসছে,
যদি অস্ত্র এসে থাকে, এই অস্ত্রগুলো কারা এনেছে, কোথায় ব্যবহার করা হবে, কি উদ্দেশ্যে ব্যবহার করা হবে? এটিকে ইসলামিক জঙ্গি বিপ্লব বাংলাদেশে যে সংগঠিত করার পরিকল্পনা করা হচ্ছে সেটির জন্য ব্যবহার করা হচ্ছে? এই বিষয়গুলো বাংলাদেশ সেনাবাহিনীকে এখনই খতিয়ে দেখতে হবে, নয়তো বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘ সহ সকল শান্তিরক্ষা মিশন থেকে ফেরত পাঠানো হবে। আর যদি সেটি করা হয়, বাংলাদেশের দুর্ভিক্ষ এবং বাংলাদেশের গৃহযুদ্ধ কিন্তু কোনোভাবেই ঠেকানো সম্ভব হবে না। আপনি তো শুধু একদিকে হচ্ছে ওরা এই সমন্বয়করা এবং আসিফ নাহিদ মাহফুজরা ইসলামিক জঙ্গি বিপ্লব করতে চায়, আর অন্যদিকে হচ্ছে সারা বাংলাদেশের পরিস্থিতি আজকে টালমাটাল। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সহ বাংলাদেশের মানুষের জীবনযাত্রা, আইন শৃঙ্খলা সহ ব্যবসা বাণিজ্য কোনো কিছু আজকে মানুষের জীবন আজ দুর্বিষহ। মানুষ আজ দুবেলা ভাত খেতে পারছে না বাংলাদেশে। আর ওইদিকে উপদেষ্টা এই জঙ্গি আসিফ নাহিদ মাহফুজ এবং সমন্বয়করা বাংলাদেশে ইসলামিক বিপ্লব করতে চাচ্ছে। সারা বাংলাদেশে অস্ত্রের রমরমা জঞ্জনানি চলছে। কি হতে যাচ্ছে বাংলাদেশ, আমার এই সোনার বাংলাদেশে কি হতে যাচ্ছে? প্রিয় সেনাবাহিনী, আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই বিষয়গুলো খতিয়ে দেখুন। আমাদের দেশ কি সত্যি সত্যি আমাদের দেশে গৃহযুদ্ধ লেগে যাবে? আমাদের দেশটা কি আজ এই সোনার বাংলাদেশ, যেই মানুষ 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশটি কি আজকে জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে? সেই দেশটাকে কি এইভাবে আপনারা জঙ্গি হতে দিবেন? আপনারা একটু ভেবে দেখুন, আপনারা একটু খতিয়ে দেখুন, দেশটাকে রক্ষা করুন। প্রিয় সেনাবাহিনী, প্রশাসনের সকল স্তরের মানুষকে অনুরোধ করব, এগিয়ে আসুন। বাংলাদেশের আপামার জনসাধারণকে বলবো, দেশটাকে রক্ষা করুন, এগিয়ে আসুন। এই জঙ্গি আসিফ নাহিদ মাহফুজ এবং সমন্বয়করা এই বাংলাদেশে জঙ্গি বিপ্লবের জন্য উঠে পড়ে লেগেছে। দেশটাকে বাংলাদেশে ইসলামিক জঙ্গি বিপ্লব করে ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায়। এখনই যদি আমরা সকলে জেগে উঠতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার। আসুন আমাদের এই দেশ, এ মাটি আমরা রক্ষা করি জঙ্গি বিপ্লবের হাত থেকে। আগে শোনেন না, আগে শোনেন। উনি বললেন কি, উনি বললেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এটা উনি বললেন। আর তোমাদের যা যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করো, রক্ত যখন দিয়েছি আরো দেব, প্রয়োজন হলে মুরব্বী, বঙ্গবন্ধু প্রয়োজন হলে বলে নাই, প্রয়োজন হলে কই পেলেন? এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। দিয়েন না, জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না। যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সালা করতে পারি, তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে। সেই জন্য আপনাদের অনুরোধ করছি, আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা করবেন না। দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কিন্তু আমরা মনে করতে পারি যে না, ওটা স্বাধীনতার ঘোষণাও ছিল না। যদি আলোচনা ব্যর্থ হয়, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর না করে তারা এই মানে একটা ক্র্যাকডাউনের পথে চলে যায়, তাহলে আমাদের বিকল্প কি হবে? তখন তাজউদ্দিন আহমেদ বলেছিলেন যে আমরা মানে বঙ্গবন্ধুকে নিয়ে আমরা আন্ডারগ্রাউন্ডে চলে যাব এবং স্বাধীনতা ঘোষণা করে দেব। ওই মতো উনি কিন্তু ঘোষণাটা লিখেনও, ড্রাফটও করেন তাজউদ্দিন আহমেদ। কারণ
বঙ্গবন্ধুর সমস্ত লেখা, মানে বলতো যে বঙ্গবন্ধুর যে ভাষা, হৃদয়টা ছিল তাজউদ্দিন আহমেদ, ব্রেইনটা ছিল তাজউদ্দিন আহমেদ। এটা অবশ্য আমার কথা না, ভুট্টো বলেছে যে আমি মুজিবকে ভয় পাই না, কিন্তু ফাইল বগলে যে লোকটি মুজিবের পিছনে বসে থাকে সেই তাজউদ্দিন, তাকে কাবু করা খুব মুশকিল। দিস তাজউদ্দিন উইল বি আওয়ার মেইন প্রবলেম। রাও ফরমান আলীও বলেছে যে তোমরা যে স্বাধিকার নিয়ে কথা বলছো, আন্দোলন, ওগুলি নিয়ে আমাদের সমস্যা না, আমাদের মেইন শত্রু ছিল তাজউদ্দিন আহমেদ। এগুলো তো বইয়ে লেখাতে তারা নির্ণয় করেছিল এই মানুষটা, একে আগে হত্যা করতে হবে। ঘনিষ্ঠ ছাত্রের সাথে কথা ছিল যে উনি বঙ্গবন্ধুর সাইনটা নিয়ে ছাত্র যে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পৌঁছে দেবে বিদেশি সাংবাদিকদের কাছে যে স্বাধীনতার ঘোষণা এটা। তো কিন্তু সেটা বঙ্গবন্ধু তখন সেই রাতে সাইন করেননি। ওনাদের পূর্ব পরিকল্পনা ছিল ওনারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবেন, উনি ওটা লাস্ট মুহূর্তে উনি সিদ্ধান্ত পাল্টালেন। আর কোন লাস্ট মুহূর্তে, যখন জাতির উপর একটা গণহত্যা, একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা একটা ভয়ঙ্কর সময়। আর ওই সময় তাজউদ্দিন আহমেদ বলেছিল যে বঙ্গবন্ধু, মুজিব ভাই, আপনি যে যাচ্ছেন না, আপনি এখন ধরা দিতে যাচ্ছেন। বিশ্বের ইতিহাসে নাই যে জাতিকে যুদ্ধের মুখে দিয়ে কোনো নেতা ধরা দিয়ে সুযোগ পাননি কেউ। উনি তো 7:30টার সময় তাজউদ্দিন আহমেদ চলে গেলেন, ওনাকে স্বাধীনতার ঘোষণায় সাইন করলেন না। তখন বললেন আমাদের সাথে আসেন, উনি বলে তোমরা যাও, যা করবার করো। তারপরে তো আব্বু বাসায় চলে গেলেন। আর ওই সিক্রেট প্ল্যানটায় ছিলেন, আমি বলি কে, ব্যারিস্টার আমিনুল ইসলাম, ডক্টর কামাল হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, যে এনারা একটা পুরান ঢাকা একটা বাসায় চলে যাবে, তো ওনার বাড়িতে আশ্রয় নেবেন, তারপর অবস্থা দেখে ওখান থেকে স্বাধীনতার ঘোষণা করবেন এবং ওনারা মুক্তিযুদ্ধ পরিচালিত করবে। এটা কিন্তু একটা ক্লিয়ার, একটা মোটামুটি একটা এই মোটা দাগে প্ল্যান ছিল। তাজউদ্দিন সাহেবের কন্যা সোহেল তাজের বোন, সোহেল তাজ থেকে এক ধাপ এগিয়ে বঙ্গবন্ধুর চাইতে সুপারস্টার বাংলাদেশের স্বাধীনতার পেছনে কেউ ছিল না। এটা বহু ছবি ও কথা বলে। মাঝখানে বঙ্গবন্ধু, শেখ হাসিনার নানান বিফলতার কারণে বঙ্গবন্ধুকে ছোট করা যাবে না। বঙ্গবন্ধুকে কসলাতে কসলাতে, বঙ্গবন্ধুর ইমেজকে ব্যবহার করতে করতে বঙ্গবন্ধুকে পচিয়ে ফেলেছিল শেখ হাসিনার সরকার। কিন্তু এরপরেও বঙ্গবন্ধু ফিনিক্স থেকে জেগে উঠবেন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অর্জনের পেছনে, বাঙালির স্বাধীনতার সার্বভৌমত্ব মুক্তির অর্জনের পেছনে বঙ্গবন্ধু সুপার স্টার, সাকসেসফুল স্টার। তারপরে আসবে সবাই, যদি বলতে হয় তার পেছনে সবাই। তার অনুপ্রেরণা হয়েছে অনেকে, বঙ্গবন্ধুর অনুপ্রেরণা হয়েছেন সোহরাওয়ার্দী, শেরে বাংলা, ভাসানী, অনেকেই তার সঙ্গী হয়েছেন অনেকে, তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, ওমেজে ওসমানী, জিয়াউর রহমান, কাদের সিদ্দিকী, অনেকেই। কিন্তু বাঙালির মুক্তির জন্য সবচেয়ে বেশি ত্যাগ করেছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর কাছে এটা ইন্ট্রোডিউস করতে পারিনি। এটা আমাদের ফেলার, আমাদের পিতার জেনারেশনের সবচেয়ে বড় ফেলার। কারণ আমার পিতার জেনারেশন আমাদেরকে সামনে আসতে দেয়নি। এখনো চলছে আমাদের পিতা মাতাদের শাসন, খালেদা জিয়া, শেখ হাসিনা, এইটা সেটা। এখন আবার শুরু হয়েছে চ্যাংরাদের, যে চ্যাংরাদের মাঝখানে আমরা নাই। তাই সত্যি ইতিহাস জানবে কিভাবে? যতই চেষ্টা করুক তারা তো এক লাফে দাদাদের সাথে কথা বলেনি, বাবারা কথা বলেছে, তারপরে সন্তান প্রজন্ম। এই বর্তমানে সমন্বয় যেটা আমাদের সন্তান প্রজন্ম। বাপকে ডিঙিয়ে দাদার জেনারেশন সম্পর্কে তো জানা সম্ভব না, তাই তাদের জানার ভিতরে গলত থাকার কারণে আজকে আমাদের দেখতে হয় বঙ্গবন্ধুর মূর্তিতে প্রস্রাব করে এই জেনারেশনে, জেন জি। কিন্তু
এটাও ঠিক, শেখ হাসিনা বঙ্গবন্ধুকে বেশি কচলিয়েছে, বেশি ব্যবহার করেছে। কিছু হলেই বঙ্গবন্ধু 15 আগস্ট নিয়ে কান্নাকাটি, কিন্তু ভুলে যাচ্ছে বঙ্গবন্ধু তার শুধু পারিবারিক সম্পত্তি নয়, বঙ্গবন্ধু আমাদের সবার, এটা কিন্তু সে ভুলে গেছে শেখ হাসিনা। যাই হোক, সোহেল তাজের বোনটি একই কাজ শুরু করেছে। এখন তারা তাজউদ্দিনকে কসলাচ্ছে, কসলাতে 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 বঙ্গবন্ধুর চাইতে উপরে উঠে ফেলার একটা পরিকল্পনা শুরু হয়ে গেছে নানানভাবে। তাজউদ্দিন সাহেব, সৈয়দ নজরুল ইসলাম, ওনারা আমাদের স্টার তারকা, কিন্তু বঙ্গবন্ধুর ধারে কাছে না। বঙ্গবন্ধু আমাদের জন্য, বাঙালির মুক্তির জন্য যত বার জেল খেটেছেন, এর ধারে কাছে কেউ নেই বাঙালির জন্য। তাজউদ্দিন সাহেব কে চিনতো ভাই? কে চিনতো সাধারণ জনগণের ভিতরে? তার একটা পোস্ট, বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট হোল্ড করেছেন, ঠিক আছে, আওয়ামী লীগে পোস্ট হোল্ড করেছেন বিভিন্ন সময়, কিন্তু বঙ্গবন্ধু ছাড়া মানুষ কাউকে চিনতো না, তো পাত্তা দিত না। আমি ওই জেনারেশনের অনেকের সাথে আলাপ করেছি। বঙ্গবন্ধু ওয়াজ দ্য ফেস অফ লিবারেশন, মুক্তি। পাশে ভাসানী, কিন্তু ভাসানীকে ছাপিয়ে উনি উপরে উঠে গিয়েছিলেন বঙ্গবন্ধু এক সময়, বিশেষ করে 60-এর দশকের পর থেকে ভাসানীর কনফিউজিং আইডিওলজির জন্য। আগরতলা ষড়যন্ত্র দেখুন না, আগরতলা ষড়যন্ত্র মামলায় যে লিস্ট, সেটা দেখলে থেকে যায়। সেখানে তাজউদ্দিন সাহেব ছিলেন, সৈয়দ নজরুল ছিলেন। কয়টা ভিডিও দেখাতে পারবেন, কয়টা নিউজ রিল দেখাতে পারবেন যেখানে তাজউদ্দিন পাকিস্তানিদের সঙ্গে, পশ্চিম পাকিস্তানের সঙ্গে বার্গেনিং করছে, তর্ক করছে, বিতর্ক করছে, মিটিং করছে আমাদের স্বাধিকার জন্য, আমাদের অধিকারের জন্য? কয়টা দেখাতে পারবেন? দেখাইতে পারবেন না। তো কি বোঝা যায় উনি লাইমলাইটে ছিলেন না? এখন তাজউদ্দিন সাহেবের মেয়ে বললেন উনি লিখে দিতেন আর বঙ্গবন্ধু বলতেন, মানে মেইন ব্রেন তাজউদ্দিন আর বঙ্গবন্ধু হলো ছাতু। অথচ বঙ্গবন্ধু ভাষণ দিতেন ইমপ্রম্পটু। ওনার কথা বলা, ওনার বার্গেনিং অ্যাবিলিটি, মিডিয়াকে অ্যাড্রেস করা অতুলনীয়। এই ক্যারিজমা কি তৈরি করে দিয়েছিল তাজউদ্দিন সাহেব? আমি ছোট করতে চাই না তাজউদ্দিন সাহেবকে, কিন্তু তাজউদ্দিন সাহেবকেও মানুষ ছোট করবে একদিন যদি এরকম কষ্টাতে থাকে তাজউদ্দিনের পরিবার। উনি 7ই মার্চের ভাষণটাকে একটু ছোট করলেন, যে ওটা তো আসলে একটু ক্যাভিয়েট দিয়ে, হ্যাঁ যদি হয় তাহলে এটাকে ঠিক স্বাধীনতা ভাষণ বলা যাচ্ছে না। কেন স্বাধীনতার ঘোষণা বলা যাবে না কেন? ইসলামিক ফিকাতেও, ইসলামিক জুরিসপ্রুডেন্সেও আছে, যদি তা এরকম ভাবে কেউ বলে যে তুমি যদি ওরকম ওটা করো, বউকে বলে তুমি এরকম এটা করলে তালাক, তাহলে যদি করে ওটা অটোমেটিক তালাক হয়ে যায়। আপনার কোনো বন্ধু, আপনি বললেন তুই যদি ওর সাথে মিশিস, ভাই তুই আমার দোস্ত না, তাহলে আপনি মিশলেন, আপনি বললেন ওর সঙ্গে তো বন্ধুত্ব গেছে আমার, তাহলে বন্ধুত্ব যাওয়ার ডিক্লারেশনটা কোনটা? ওই যে শর্তটা দিয়েছিল। তাহলে বঙ্গবন্ধু যখন বলেছিলেন আর একটা গুলি যদি চলে, এবং গুলি যদি যখন চললো, অটোমেটিক 7ই মার্চের ভাষণ স্বাধীনতার ভাষণ, স্বাধীনতা সংগ্রামের ঘোষণা। সিম্পল। এটা বুঝতে কি তাজউদ্দিন সাহেবের মেয়ের অনেক কষ্ট হয়। উনি বলেন বঙ্গবন্ধু উনি পাকিস্তানে চলে গেলেন, উনি আত্মসমর্পণ করলেন অনেকটা, পাকিস্তান চলে গেলেন, আর সমস্ত নেতারা হা করে তাকিয়ে থাকলো এবং ওনারা সব ভারতে গেল। তো বঙ্গবন্ধু পক্ষে কি ভারতে যাওয়া সম্ভব ছিল? যখন আগরতলা ষড়যন্ত্রের পর থেকে ওনার উপরে একেবারে ISI পাকিস্তানি গোয়েন্দা সংস্থা 24 আওয়ার্স নজর রাখতো, বঙ্গবন্ধুর মতো পরিচিত ব্যক্তিত্ব কি যেতে পারতো ভারতে? এবং এও বললেন পুরান ঢাকার কোথায় কোন বাড়িতে বসে উনি যুদ্ধ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিলেন। এত বড় গাধা তো বঙ্গবন্ধু না। বঙ্গবন্ধু অর্ডার দিয়েছিলেন সবাই চলে যাও, কারণ কি তোমাদের মেরে ফেলবে তোমরা যদি দেশের এই আশেপাশে বা না লুকিয়ে যদি তোমরা মুক্তিযুদ্ধ করো। আর সেখানে পুরন ঢাকায় কি বঙ্গবন্ধু পুরন ঢাকায় বসে স্বাধীনতার যুদ্ধের পরিচালনা করতেন? প্লিজ ইউজ দিস। এইভাবে বঙ্গবন্ধুকে ছোট করার প্রক্রিয়া সোহেল তাজের বোন এবং সোহেল তাজ শুরু করে দিয়েছে, কারণ তারা দেশের মসনদ চায়।
বাংলাদেশের মানুষ কখনো এগুলি মেনে নেবে না। বঙ্গবন্ধুকে যতই নামিয়ে নিয়ে এসে তাজউদ্দিন সাহেবকে উপরে ওঠানোর চেষ্টা করা হোক বা যে কাউকে চেষ্টা করা হোক স্বাধীনতার সময়, ইটস নট পসিবল। জিয়াউর রহমানও যখন স্বাধীনতার ঘোষণাটি পড়েছিলেন বঙ্গবন্ধুর পক্ষে কিন্তু পড়েছিলেন, উনি কিন্তু তাজউদ্দিনের পক্ষে পড়েননি। কেন পড়েননি? কারণ তাজউদ্দিনের সেই ক্ষমতা ছিল না, সৈয়দ নজরুল ইসলামের সেই ক্ষমতা ছিল না বাঙালিদেরকে এক কাঠা করে স্বাধীনতা সংগ্রামে ছাপিয়ে পড়ার জন্য হুকুম দেয়। তাজউদ্দিনের হুকুমে কেউ যুদ্ধে যেত না। সৈয়দ নজরুল ইসলামের ঘোষণায় কেউ স্বাধীনতা যুদ্ধে লাফিয়ে পড়তো না। মানুষের সেন্টিমেন্টকে ড্রাইভ করার মতো অ্যাবিলিটি এদের কাউই ছিল না। এমনকি জিয়াউর রহমান পর্যন্ত বলেছিলেন অন বিহাফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অন বিহাফ। কারণ শুধু জিয়াউর রহমানের হুকুমে বোধহয় মানুষ এতটা আন্দোলিত হতো না। এটি সত্য না ভাই। সোহেল তাজের বোন থেকে সাবধান, এই মহিলার মতিগতি ভালো না। কথা যদি বলতেই হয়, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন, ওনারা তো ভারতে চলে গিয়েছিলেন পুরো সেফ। যুদ্ধ করেছেন তো কাদের সিদ্দিকী, যুদ্ধ করেছেন জিয়াউর রহমান, কথা বলতেই হয়। বঙ্গবন্ধু তো জেলে ছিলেন, উনি তো তাজউদ্দিন আর নজরুল ইসলামের মতো শপিং করে বেড়ান নাই ভারতে, রাইট? আমি ছোট করতে চাই না তাজউদ্দিন কেউ, ছোট করতে চাই না সৈয়দ নজরুল ইসলাম ছোট করতে চাই না, কিন্তু ওই যে যদি কচলায় তাহলে। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, এতক্ষণ আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন সালাউদ্দিনের বক্তব্য। বাংলাদেশ কি দিন দিন গৃহযুদ্ধের পথে যাচ্ছে? এমন একটি শব্দ বর্তমান বাংলাদেশে বিশাল ব্যাপকভাবে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে, যেখানে বলা হচ্ছে বাংলাদেশ দিন দিন গৃহযুদ্ধের পথে যাচ্ছে। এই বিষয়টা আসলে কতটা সত্যি কতটা মিথ্যা তা নিয়ে আজকে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে পেয়েছেন। এই বাংলাদেশ যে দিন দিন গৃহযুদ্ধের পথে যাচ্ছে, এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আজকের ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি, যা দেখলেন যা কিছু শুনলেন সব কিছুই সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।